প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই জীবন বিজ্ঞানের লাস্ট মিনিট 2 মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেই টেস্ট এবং ফাইনাল দুটো পরীক্ষাতেই 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, কারণ এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় থেকে 3-1 দাগ থেকে 3-4 দাগ পর্যন্ত প্রশ্ন আসবে মাধ্যমিক পরীক্ষাতে। এখান থেকে পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে তোমাদের প্রথম অধ্যায় থেকে। 4x2 অর্থাৎ 8 নম্বর। প্রথম অধ্যায় থেকেই তোমাদের 2 মার্কসের 8 নম্বরই প্রশ্ন আসবে। তো তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করে যাবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নটি, রক্তে শতকরা মাত্রা কিভাবে নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। এই প্রশ্নটি 100% একটি কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। এবং দেখো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে, প্রত্যেককেই বলছি। তারপরে দেখো, 2 দাগের প্রশ্নটি, স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্র ও স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 3 দাগের প্রশ্নটি, একজন মানুষের মস্তিষ্কে পশ্চাৎভাগে ক্ষতিগ্রস্ত হলে কি কি কাজ ব্যাহত হয় নির্ণয় করো। 4 নম্বর প্রশ্ন, কেন অড্রিনালিন হরমোনকে আপদকালীন হরমোন বলে? প্রতিবর্ত ক্রিয়া কিভাবে মানুষের প্রত্যেক জীবনে সাহায্য করে? দুটি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্ট, নিচের কাজগুলির মধ্যে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাবদ্ধ করো। দেখো, নেফ্রনের দূরবর্তী নালিকা থেকে জলের পুনঃশোষণ বৃদ্ধি, নিষিক্ত ডিম্বাণুকে জোরালো গাত্রে প্রতিস্থাপন, স্তন্য গ্রন্থি থেকে দুগ্ধ উৎপাদন নিয়ন্ত্রণ, জোরালুবাহুর সংকোচন বৃদ্ধি। এই যে প্রশ্নটি তোমাদের, এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, 7 নম্বর দাগের প্রশ্নটি, উপযোজন কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট, নিম্নলিখিত অঙ্গের ওপর অড্রিনালিন ও নর অড্রিনালিন হরমোনের প্রভাব তুলনা করো। দেখো, 1 নম্বরে ঘর্মগ্রন্থি, হৃৎপিণ্ড, ত্বক। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা শেয়ার করছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেই 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও 9 দাগের প্রশ্নটি, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা লেখো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? পাখির গমনে উড্ডয়ন পেশির ভূমিকা লেখো। ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য দেখাও। তারপরে দেখো, হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখে নাও, নিম্নলিখিত কাজগুলি মস্তিষ্কের কোন কোন অংশগুলি দ্বারা নিয়ন্ত্রিত হয় তা লেখো। মূত্র নির্গমন, তৃষ্ণা নিয়ন্ত্রণ, লালাক্ষরণ নিয়ন্ত্রণ, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ। মোস্ট ইম্পর্টেন্ট, কৃত্রিম হরমোন কাকে বলে? উদাহরণ দাও। মানব দেহে থাইমক্সিন হরমোন কি কি ভূমিকা পালন করে? অক্সিনের গঠনগত বিশেষত্বগুলি কি কি? উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোপ্লানিক্সের মধ্যে পার্থক্য লেখো। এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, তোমরা দেখে নেবে। দেখো, এটি হবে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোপ্লানিক্সের মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখো, 19 দাগের প্রশ্নটি, নিম্নলিখিত অঙ্গের ওপর অড্রিনালিন ও নর অড্রিনালিন হরমোনের প্রভাবের তুলনা করো। দেখো, ত্বক, হৃৎপিণ্ড, লালাগ্রন্থি, ঘর্মগ্রন্থি। এই প্রশ্নটি দুবার রিপিট রয়েছে, তোমরা একটু দেখে নিও। এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজনই পড়বে না, কারণ এই প্রশ্নগুলো আমরা খুব বাছাই ছাঁটাই করে এখানে রেখেছি। তারপরে দেখো, 2য় অধ্যায় জীবনের প্রবাহমানতা। মাধ্যমিক প্রশ্নপত্রে 3.5 থেকে 3.7 দাগের প্রশ্নগুলো এখান থেকে আসবে। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রাখছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখো, 1 নম্বর দাগের প্রশ্নটি, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে দুটি বিষয়ের পার্থক্য লেখো। ক্রোমোজোম, জিন ও ডিএনএ এর মধ্যে আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করো। ছকের সাহায্যে দেখাও উদ্ভিদের অযৌন বংশবিস্তার কিভাবে ঘটে। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের দুটি সুবিধা ও অসুবিধা লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, বৃদ্ধির দশাগুলি কি কি লেখো। কোষচক্রের বিভিন্ন দশাগুলি কি কি এবং এস দশার একটি কাজ লেখো। মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন? ছবির সাহায্যে দেখাও হাইড্রার প্রকোদগম পদ্ধতি।
ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। প্রোফেজ ও টোলোফেজের ক্ষেত্রে বিপরীতধর্মী পরিবর্তন ঘটে, এরূপ দুটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। ক্রসিং ওভার কি? কোষ চক্রে অ্যাশ দশার গুরুত্ব লেখো। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি 100% কমন যোগ্য প্রশ্ন। এবং দেখো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। তারপরের প্রশ্নটি দেখো, কোষ চক্রের জিও ও জিও1 দশায় কি উদাহরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, সপুষ্প উদ্ভিদের নিষেকের পর জাইগোট থেকে কিভাবে নতুন উদ্ভিদ তৈরি হয়, মোস্ট ইম্পর্টেন্ট। একটি ফার্নির জনুক্রম পর্যায় চিত্রের সাহায্যে দেখাও, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, ক্রাটিং এর মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। কোষ বিভাজনের দুটি তাৎপর্য লেখো। স্টোকোসিয়ন বলতে কি বোঝো? একটি ছেলে বা মেয়ের বসন্ধি দশায় যে পরিবর্তন ঘটে তা লেখো। এই যে প্রশ্নগুলো দেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও তৃতীয় অধ্যায়, বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রশ্নপত্রে 3-8 দাগ থেকে 3-10 দাগের প্রশ্নগুলো এই অধ্যায় থেকে থাকবে। দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, জেনেটিক কাউন্সিলিং বলতে কি বোঝো। অটোজম নিয়ন্ত্রিত মানব বৈশিষ্ট্যের উদাহরণ দাও। মেন্ডেলের দ্বিসংকর জনন সূত্রটি বিবৃতি করো। হিমোফিলিয়া রোগের কিভাবে বংশগত সঞ্চালন ঘটে একটি ক্রেসের সাহায্যে দেখাও। কালো ও কর্কশ গিনিপিগের জিনোটাইপ কি কি হতে পারে তা বিশ্লেষণ করো। হোমোজাইগাস ও হেটারোজাইগাস অবস্থানের মধ্যে পার্থক্য লেখো। গিনিপিগের প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের উদাহরণ সহ তালিকাবদ্ধ করো। থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলি কি কি? ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে সম্পর্ক কি? মেন্ডেল কিভাবে মটর গাছের ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন তা ব্যাখ্যা করো। মানুষের লিঙ্গ নির্ধারক পিতার ভূমিকা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য উদাহরণের সাহায্যে বোঝাও। হিমোফিলিয়া রোগ কত প্রকারের এবং এর কারণ কি? এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রাখছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। পৃথিবীতে বর্ণান্ধ মহিলার তুলনায় বর্ণান্ধ পুরুষের সংখ্যা বেশি হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট। টেস্ট্যাট ক্র্যাশ কি? এর প্রয়োজনীয়তা কি? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত অভিন্ন হয়, বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো, মোস্ট ইম্পর্টেন্ট। শঙ্করায়নের পরীক্ষায় কিভাবে প্রকট গুণ প্রকাশ পায় তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখে নাও অধ্যায় 4, অভিব্যক্তি ও অভিযোজন থেকে। দেখে নাও তোমাদের যে মাধ্যমিক প্রশ্নপত্র, সেই মাধ্যমিক প্রশ্নপত্রে তোমাদের 3-11 দাগ থেকে 3-13 দাগ পর্যন্ত এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে অভিব্যক্তি এবং অভিযোজন থেকে। এবং যে প্রশ্নগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলোই অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্নটি, শব্দচিত্রের সাহায্যে ঘোড়ার বিবর্তন বিবৃতি করো। শিম্পাঞ্জিরা খাবারের জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। তোমার অভিজ্ঞতা থেকে যোগ্যতমের উদ্বর্তন কিভাবে ঘটেছে তার দুটি উদাহরণ দাও। জীবজগতের সমবৃত্তীয় অঙ্গের উদাহরণ দাও। জীবন সংগ্রাম কিভাবে একটি প্রজাতির অস্তিত্বে সহায়তা হতে পারে তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। পটকার গঠন কিভাবে রুই মাছের গমনে সাহায্য করে তা ব্যাখ্যা করো। সমস্ত অঙ্গ কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করে তা বিশ্লেষণ করো। লবণ সহনশীলতা সুন্দরী বৃক্ষের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। ঘোড়ার বিবর্তনের ইতিহাসে 4টি প্রধান জীবাশ্মর নাম পর্যায়ক্রমে লেখো। ডার্উইনের মতে নতুন প্রজাতি কিভাবে সৃষ্টি হয়। অভিব্যক্তি ও অভিযোজনের সম্পর্ক লেখো। জীবনের উৎপত্তি নিম্নলিখিত গঠন দুটির তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো, কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার, মোস্ট ইম্পর্টেন্ট। পায়রার বাউথলির অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো। হট ডাইলুট স্যুপ বলতে কি বোঝো? কোয়াসারভেট কি? মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই। লেমার্কের ব্যবহার ও অপব্যবহারের সূত্রটি ব্যাখ্যা করো, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো? অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ দশায় লেজ সদৃশ্য গঠনের উপস্থিতির নিরিখে তুমি কিভাবে ওই ব্যক্তিকে ব্যাখ্যা করবে, এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। সুন্দরী শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। উটের ডিম্বাকার আরবিসি এর সুবিধা লেখো। এই যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো,
তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। তারপরে দেখো পঞ্চম অধ্যায়, পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ থেকে। তোমাদের দেখো প্রশ্ন যে মাধ্যমিক পরীক্ষাতে আসবে, সেই মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রতে 3-14 দাগ থেকে 3-17 দাগে যে প্রশ্নগুলো আসবে তোমাদের এই পঞ্চম অধ্যায় থেকে আসবে। তো দেখে নাও প্রশ্নগুলো। দেখো, নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে মানব জাতির অস্তিত্ব বিপন্ন হতে চলেছে, উক্তিটির যথার্থতা প্রমাণ করো। জীব বৈচিত্র্য সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখো। নাইট্রোজেন স্থিতিকরণে জীবাশ্মদের ভূমিকা ব্যাখ্যা করো। ফুসফুসে ক্যান্সারের দুটি কারণ লেখো। মোস্ট ইম্পর্টেন্ট, ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ বলতে কি বোঝো? মানুষের জনসংখ্যার অতিবৃদ্ধির ফলে জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন দুটি উদাহরণ দাও। নাইট্রোফিকেশন ও এমাইনোফিকেশনের ধাপগুলি বিবৃতি করো। জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য লেখো। SPM এর অন্তর্গত উপাদানগুলির নাম তালিকা তৈরি করো। বনজ বস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্যের তাৎপর্য ব্যাখ্যা করো। এসিড বৃষ্টি কিভাবে জীববৈচিত্র্য ও সম্পদের ক্ষতি করে তার সপক্ষে 4টি উদাহরণ দাও। হলদিয়া শিল্পাঞ্চল কিভাবে সুন্দরবনের পরিবেশগত সমস্যা বৃদ্ধি করে যে তা মূল্যায়ন করো। লবণ সহনশীলতা সুন্দরী বৃক্ষের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। বায়োডাইভার্সিটি হটস্পটের গুরুত্ব ব্যাখ্যা করো। জলাভূমিকে প্রাকৃতির বৃক্ষ বলা হয় কেন? জীববৈচিত্র্য সংরক্ষণে ক্রায়ো সংরক্ষণের ভূমিকা লেখো। N2 চক্রে নাইট্রোফিকেশন ও ডিনাইট্রোফিকেশন প্রক্রিয়া সাহায্যকারী একটি করে ব্যাকটেরিয়ার নাম ও তাদের ভূমিকা তালিকা করে প্রকাশ করো। ভারতবর্ষে বিভিন্ন চিড়িয়াখানায় কিভাবে বিপন্ন প্রাণীদের প্রজনন ঘটিয়ে সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে তার উদাহরণ দাও। জীববৈচিত্র্য সংরক্ষণে JFM ও PBR এর একটি করে ভূমিকা লেখো। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং দেখো, তোমাদের জন্য আমরা মাত্র কয়েকটি প্রশ্ন রেখেছি 100% যে প্রশ্নগুলো অভ্যাস করলে তোমরা দেখবে এখান থেকে 3টি থেকে 4টি প্রশ্ন এখান থেকে 100% গ্যারান্টি দিয়ে বলছি তোমরা এখান থেকে হুবহু কমন পাবে। দেখো, মিলার ও উরের পরীক্ষায় কোন কোন জৈব অ্যাসিড সংশ্লিষ্ট হয়েছে। বংশগতি সংক্রান্ত ম্যান্ডেলের পৃথক ভবনের সূত্রটি লেখো। জেনেটিক কাউন্সেলিং এর দুটি ভূমিকা লেখো। ফোকরাকযোগের দুটি সুবিধা ও ইতর পরাগযোগের দুটি অসুবিধা লেখো। মানুষের নানা ক্রিয়াকলাপ স্বাভাবিক নাইট্রোজেন চক্রকে ব্যাহত করার ফলে পরিবেশে যে সকল সর্বনাশাপন্ন হতে পারে তা তদন্ত করে লেখো। ইনসিটু ও এক্সিটু সংরক্ষণ কি? সন্ধ্যামালতী গাছের ফুলের ক্ষেত্রে কিভাবে ম্যান্ডেল প্রথম সূত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায় সেটি লেখো। ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। বাতাসে উড়ার জন্য পায়ের বাউথলি যে যে ভূমিকা পালন করে তা লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণে JFM ও PBR এর একটি করে ভূমিকা লেখো। নিম্নলিখিত ক্রিয়াগুলির মধ্যে কোনগুলি সহজাত, কোনগুলি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া তা লেখো। দেখো, সহজাত স্তন্যপানের ইচ্ছা, সাইকেল চালানো, হাঁচি, ক্ষিপতার সঙ্গে ইকট কিপারে বন্ধুরা। এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে আমরা রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমাদের এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তোমরা জানো যে 2025 সালে তোমাদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা দেবে এবং এই পরীক্ষাটি তোমাদের জীবন নির্ধারণ করে যে তোমরা কোন পথে এগোবে। তাই 100% কমন পাওয়ার জন্য সাকসেস কি 100% A to Z ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশনটা সবার প্রথমে পেয়ে যাও। ধন্যবাদ।